আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে দিনাজপুর বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দিনাজপুরে একটি অঙ্ক এসেছিল। নাফিসা এন্ড কুং এক উদ্ধৃতপত্র এবং অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। দায়ের অধীনে আমাদের ছিল শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, ব্যাংক জমাতিরিক্ত, পদেয় হিসাব, পদেয় নোট। আমাদের ব্যালেন্স ছিল 13,60,000 টাকা। সম্পদ সমূহের অধীনে ছিল দালান কোঠা, মজুদ পণ্য, নগদ তহবিল, প্রাপ্য হিসাব টাকা। আমাদের উভয় দিকের ব্যালেন্স মিলানো 13,60,000 টাকা এবং অন্যান্য তথ্য ছিল মোট বিক্রয় 25 লক্ষ টাকা, মোট মুনাফা 10 লক্ষ টাকা, নিট মুনাফা 3,50,000 টাকা, মোট ক্রয় 12,50,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল ক নাম্বার মোট মুনাফা ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো, খ নাম্বার মজুদ আবন্টন অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো, ঘ নাম্বার পদেয় হিসাব আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো সমাধান করে আসি। ক নাম্বারের প্রথম রিকোয়ারমেন্ট ছিল ক নাম্বারে মোট মুনাফা ও নিট মুনাফা অনুপাতের প্রথম রিকোয়ারমেন্ট ছিল মোট মুনাফা অনুপাত। তাহলে এখানে লেখো মোট মুনাফা অনুপাত। সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা সবাই জানো মোট মুনাফা, নিট মুনাফা, পরিচালন মুনাফা যে অনুপাতই থাক না কেন, এই যে অনুপাতটা চাবে এটা থাকবে উপরে, ঠিক আছে? যেহেতু এখানে মোট মুনাফা চেয়েছে, এখানে তুমি লিখবা মোট মুনাফা বাই হচ্ছে সবসময় মোট মুনাফা, নিট মুনাফা, পরিচালন মুনাফা সবগুলো উপরে থাকে আর নিচে থাকে হচ্ছে বিক্রয়। নিচে কি থাকবে? বিক্রয় ইনটু হচ্ছে 100। এখন আসো এই যে মোট মুনাফা আমাদের কত, এখানে দেখো মোট মুনাফা হচ্ছে আমাদের এই যে মোট মুনাফা হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে এখানে লিখতে পারো 10 লক্ষ টাকা। আর বিক্রয় আমাদের ছিল কত? 25 লক্ষ টাকা ইনটু কি দিবা? 100। এখন এই 10 লক্ষ টাকাকে 25 লক্ষ টাকা দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করলে আমাদের উত্তরটি আসে 40%। আমাদের উত্তরটি হয় কত? 40%। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এখন আসো ক নাম্বারে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল নিট মুনাফা অনুপাত। তাহলে এখানে তুমি লিখতে পারো নিট মুনাফা অনুপাত। নিট মুনাফা অনুপাত সমান সমান নিট মুনাফা অনুপাত সমান সমান আমরা কি জানি? এই যে আমরা যেটা চাইবে এটা হচ্ছে উপরে। তাহলে এখানে লিখতে পারো নিট মুনাফা বাই হচ্ছে বিক্রয় ইনটু হচ্ছে 100, ঠিক আছে? নিট মুনাফার অনুপাত কি? নিট মুনাফা বাই বিক্রয় ইনটু 100। এখানে আমাদের নিট মুনাফা কত? এই যে দেখো নিট মুনাফা হলো 3,50,000 টাকা। 3,50,000 টাকা, এটাকে তুমি ভাগ দিবা কি দ্বারা? এই যে বিক্রয় দ্বারা। বিক্রয় ছিল আমাদের 25 লক্ষ টাকা ইনটু তুমি কি দিবা? 100। 3,50,000 কে 25 লক্ষ দ্বারা ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করলে আমাদের আসে কত? 14, ঠিক আছে? যেহেতু আমাদের 100 দ্বারা গুণ, এই জন্য তুমি কি দিবা? 14%। এই জন্য তুমি কি দিবা? 14%। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো খ নাম্বার অঙ্কটি সমাধান করে আসি। প্রথম রিকোয়ারমেন্টটা ছিল মজুদ আবন্টন অনুপাত। মজুদ আবন্টন অনুপাত সমান সমান আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ পণ্য। বাই কি? গড় মজুদ পণ্য। একটা জিনিস খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু এখানে আমাদের সরাসরি দেওয়া নেই, কিন্তু আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করার একটি মাধ্যম দিয়েছে। আমরা জানি বিক্রয় থেকে মোট মুনাফা, আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা পাওয়া যেত। এখন যেহেতু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় চেয়েছে, এখন বিক্রয় থেকে তোমার মোট মুনাফা বাদ দিলে তোমার কি পাওয়া যাবে? বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। তাহলে এখানে তুমি লিখতে পারো বিক্রয়। তাহলে এখানে তুমি লিখতে পারো বিক্রয় মাইনাস হলো মোট মুনাফা। মোট মুনাফা নিচে হচ্ছে তোমার গড় মজুদ পণ্য। এখন আমাদের বিক্রয় কত দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা থেকে আমাদের কি বাদ দিতে হবে? 10 লক্ষ, অর্থাৎ মোট মুনাফার টাকাটা বাদ দিতে হবে।
বাই করো ভর মজুদ পণ্য। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে মজুদ পণ্য কিন্তু সমাপনী দেওয়া আছে, আমাদের আর কোন জায়গায় প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া নেই। অর্থাৎ যেহেতু এখানে আমাদের দুইটা নেই, অর্থাৎ মজুদ পণ্য শুধু একটা আছে, একটাকে তুমি এক দ্বারা ভাগ করলে যেটা আছে এটাই উত্তর হবে। তাহলে গড় মজুদ পণ্য আমরা দুইটা থাকলে দুইটাকে যোগ করতাম, দুই দ্বারা ভাগ করতাম। এখানে যেহেতু একটা দেওয়া আছে এই জন্য একটাই আমাদের আনসার হবে 4,80,000 টাকা। 4,80,000 টাকা। 25 লক্ষ থেকে আমাদের 10 লক্ষ বাদ দিলে আমাদের কত থাকে? 15 লক্ষ টাকা। ঠিক আছে, কত থাকে? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকাকে 4,80,000 টাকা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের আনসারটি আসে 3.13। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত আসে? 3.13। যেহেতু এটা আবর্তন লেখা আছে তাহলে তুমি কি দিতে হবে? বার দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মনে রাখবা, যেটার সাথে 100 দিয়ে গুণ থাকবে এটার পরে তোমার পার্সেন্ট দিতে হবে, যেটার মধ্যে আবর্তন লেখাটা থাকবে এখানে বার দিতে হবে। আর যেখানে সাধারণত অনুপাত থাকে এগুলোকে আমাদের ইষ্ট দ্বারা প্রকাশ করতে হয়। যেহেতু এটা মজুদ আবর্তন ছিল এই জন্য আমরা 3.13 বার লিখেছি। তারপরে আসো 2 নাম্বার রিকোয়ারমেন্টের দ্বিতীয় নাম্বার। এখন আসো আমাদের খ নাম্বারের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টটা করে আসি। আমাদের চলতি মূলধন অনুপাতের সূত্রটি হচ্ছে, চলতি মূলধন অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি মূলধন বাই হচ্ছে তোমার চলতি দায়। এখন চলতি মূলধনের আমাদের আরেকটি নাম আছে, তা হচ্ছে কার্যকরী মূলধন। চলতি মূলধন বা কার্যকরী মূলধন বের করার সূত্রটি আমাদের হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে তোমার চলতি দায় বাই তুমি কি লিখবা? চলতি দায়। এখানে আমাদের চলতি সম্পদগুলো কি কি আছে? চলতি সম্পদ আমাদের এই যে সম্পদ পাশে আছে মজুদ পণ্য। 2 নম্বরে আছে তোমার নগদ তহবিল প্লাস 3 নম্বরে আছে প্রাপ্য হিসাব প্লাস তারপরে আছে প্রাপ্য নোট। এগুলো তোমার সম্পদ। এখন তোমার বাদ দিতে হবে হচ্ছে চলতি দায়। চলতি দায় কি? ব্যাংক জমাতিরিক্ত প্লাস পদেয় হিসাব প্লাস পদেয় নোট। ঠিক আছে, হচ্ছে চলতি দায়। নিচে কি? চলতি দায়। চলতি দায় এখানে আমাদের কি ছিল? ব্যাংক জমাতিরিক্ত প্লাস পদেয় হিসাব প্লাস পদেয় নোট। আমাদের মজুদ পণ্য কত ছিল? আমাদের মজুদ পণ্য ছিল 4,80,000 টাকা প্লাস প্রাপ্য হিসাব কত ছিল? তারপরে আমাদের নগদ তহবিল কত ছিল? 1,60,000 টাকা। প্রাপ্য হিসাব কত ছিল? 1 লক্ষ। প্রাপ্য হিসাব কত ছিল? 2 লক্ষ টাকা। আমাদের প্রাপ্য নোট কত ছিল? 1,20,000 টাকা। তোমার এটা থেকে বাদ দিবা তুমি কি? এটা থেকে তুমি বাদ দিতে হবে হচ্ছে তোমার চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 80,000 টাকা প্লাস পদেয় হিসাব হচ্ছে 1,60,000 টাকা প্লাস পদেয় নোট কত ছিল? 40,000 টাকা বাই হচ্ছে চলতি দায়। ঠিক আছে, চলতি দায় হচ্ছে তোমার 80,000 টাকা প্লাস 1,60,000 টাকা প্লাস 40,000 টাকা। এখন এই যে উপরে চলতি সম্পদগুলো কত হয় যোগ করলে? 9,60,000 টাকা মাইনাস আমাদের কত হয়? মাইনাসে হচ্ছে তোমার 2,80,000 টাকা মাইনাস চলতি দায় কত হয়? 2,80,000 টাকা বাই হচ্ছে 2,80,000 টাকা। ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয় 2.43
যেহেতু তোমার অনুপাতের জন্য 1, আমাদের ক্যালকুলেশন করলো 2.43, অনুপাত কত দিবা? 1 দিবা। আশা করি বুঝতে পেরেছো। আমাদের জায়গা স্বল্পতার কারণে এগুলো হয়েছে, তোমরা ফুল মিনিং ভাবে লিখে দিবা, ঠিক আছে? অথবা তোমরা এখানে নোট করে তোমরা টিকা দিয়ে এই যে চলতি সম্পদ আলাদাভাবে বার করবা, আবার চলতিটাই কি আলাদাভাবে বের করবা, ঠিক আছে? আমার এখানে জায়গা কম, এই জন্য আমি একটু ঘেঁষাঘেঁষি করে লিখেছি। তোমরা এইভাবে লেখো না, একটু পরিষ্কার করে লেখো। গ নাম্বারটি চলো সমাধান করে আসি। গ নাম্বারের প্রথম রিকোয়ারমেন্ট আমাদের কি ছিল? পদেয় হিসাব আবর্তন অনুপাত, পদেয় হিসাব আবর্তন অনুপাত। এটা সূত্রটা হচ্ছে এই যে একটা জিনিস খেয়াল করো, পদেয় হিসাব, এই পদেয় হিসাব অর্থাৎ পাওনাদার কি করলে আমাদের তৈরি হয়? একমাত্র যদি আমরা ধারে ক্রয় করি তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের পদেয় হিসাবটা তৈরি হয়। পদেয় হিসাবের সাথে আমাদের ধারে ক্রয়ের সম্পর্ক, ঠিক আছে? তাহলে এই যে পদেয় হিসাব আবর্তন অনুপাতের সূত্রটি হচ্ছে, উপরে হচ্ছে তোমার ধারে ক্রয়, উপরে কি ধারে ক্রয়, আর নিচে হচ্ছে তোমার গড় পদেয় হিসাব প্লাস গড় পদেয় নোট। এখন আসো আমাদের ধারে ক্রয় এখানে কত দেওয়া আছে? এই যে আমাদের মোট ক্রয় দেওয়া আছে 12,50,000 টাকা। এখানে যেহেতু কোনো ধারের কোনো ইঙ্গিত দেওয়া নেই, এই জন্য আমরা মোট ক্রয়কে আমরা ধারে ক্রয় হিসাবে বিবেচনা করব। তাহলে এখানে লিখতে পারো 12,50,000 টাকা, 12,50,000 টাকা বাই হচ্ছে গড় পদেয় হিসাব। যেহেতু আমাদের এখানে দুইটা পদেয় হিসাব দেওয়া নেই, এই জন্য এটাকে গড় করা যাবে না। এখানে তুমি লিখতে পারো 1,60,000 টাকা প্লাস গড় পদেয় নোট। যেহেতু পদেয় নোটও একটা দেওয়া আছে, এই জন্য এটার কোনো গড় করা যাবে না। এই যে 40,000ই বসিয়ে দিবা। উপরে থাকলো কত? 12,50,000 টাকা, আর নিচে থাকবে কত? 1,60,000 টাকা প্লাস হচ্ছে 40,000 টাকা, তাহলে হলো 2 লক্ষ টাকা। এখন তুমি 12,50,000 টাকাকে তুমি 2 লক্ষ দ্বারা ভাগ দিলে আনসারটি কত হয়? 6.25। ঠিক আছে, আনসারটি হচ্ছে 6.25। যেহেতু এটা এখানে এই যে আবর্তন কত আছে, এই জন্য তোমার শেষে কি দিতে হবে? বার দিতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো পরবর্তী রিকোয়ারমেন্টটা আমরা দেখে আসি। আমাদের গ নাম্বারের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রাপ্য হিসাব কি করলে তৈরি হয়? প্রাপ্য হিসাবটা হচ্ছে ধারে বিক্রয় করলে তৈরি হয়, অর্থাৎ ধারে বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে প্রাপ্য হিসাবের। তাহলে উপরে তুমি কি লিখবা? কার সাথে সম্পর্ক এটা, অর্থাৎ ধারে বিক্রয়। নিচে লিখবা হচ্ছে তুমি গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য নোট। ঠিক আছে, গড় প্রাপ্য নোট। এখন আমাদের এই যে ধারে বিক্রয়, এখানে দেখো ধারে দেওয়া নেই, এখানে মোট বিক্রয় দেওয়া আছে, কত নগদে কত বাকিতে উল্লেখ নেই। এই জন্য আমাদের সম্পূর্ণটাকেই কি ধরতে হবে? ধারে হিসাবে ধরে নিতে হবে। এখন তুমি লিখতে পারো 25 লক্ষ। তোমার নিচে কি হবে? গড় প্রাপ্য হিসাব। যেহেতু প্রাপ্য হিসাব এখানে একটা, এই জন্য প্রাপ্য হিসাবকে 1 দ্বারা ভাগ করলে তো এই টাকাই হবে, এই জন্য এটাকে গড় করা যাবে না। 2 লক্ষ তুমি লিখবা, তারপরে প্লাস গড় প্রাপ্য নোট। গড় প্রাপ্য নোট যদি তুমি করো, ঠিক আছে, গড় প্রাপ্য নোট যদি তুমি করো, এখানে তো একটা দেওয়া, এই জন্য তুমি এখানে লিখবা একটার টাকা 1,20,000 টাকা। উপরে থাকলো কত? 25 লক্ষ, আর নিচে থাকলো কত? 2 লক্ষ আর 1,20,000, 3,20,000 টাকা। এখন তুমি 25 লক্ষকে 3,20,000 টাকা দিয়ে ভাগ করলে আনসার হয় 7.81। ঠিক আছে, যেহেতু এখানে এই যে আবর্তন কত আছে, আবর্তন থাকে, আমাদের আনসারের পরে কি দিতে হবে? বার দিতে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক দিবা। লাইক দিলে ভিডিও করতে আগ্রহ বাড়ে। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ক্লাসে, নতুন কোনো আলোচনা বা টপিক নিয়ে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।